শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নের বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ়। রোহিঙ্গাদের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেয়া প্রসঙ্গে ডোজারিক। এবং সর্বশেষ জানাবো দেশপ্রেমহীন মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনাধারী সরকারের কাজকারবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নের বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ়। রোহিঙ্গাদের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেয়া প্রসঙ্গে ডোজারিক। শরণার্থীদের জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান অত্যন্ত দৃঢ়। শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে হবে। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা আইনি প্রতিষ্ঠান গার্নিকা 37 এর অভিযোগ প্রসঙ্গে এ মন্তব্য করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক। ব্রিফিংয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর বর্বরতা এবং নৃশংস থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ এবং ভারত সরকারের বর্তমান নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন উত্থাপন করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। বাংলাদেশ সরকার আর কোনো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে না বলে যে ঘোষণা দিয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডোজারিক বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থীর বিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এই প্রতিবেদককে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না। তারা কি নতুন করে শরণার্থী নিতে সম্মত হয়েছে? ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে সম্প্রতি গার্নিকা 37 আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অভিযোগ দায়ের করেছে সে বিষয়ে জাতিসংঘের মন্তব্য কি? জবাবে ডোজারিক বলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এ ধরনের কোনো রিপোর্ট আমার চোখে পড়েনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের শরণার্থী বিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাই। তিনি বলেন, অবশ্যই রোহিঙ্গাদের একটি বিশাল জনগোষ্ঠীকে জায়গা করে দিয়ে বাংলাদেশ খুব উদারতার পরিচয় দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি উদারতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা সেখানে যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করছি তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা চালিয়ে যাবে বলে আমি খুব আশাবাদী। ডোজারিক আরও বলেন, আপনার দ্বিতীয় প্রশ্নে বলবো, আমি এ বিষয়ে এখনও কিছু দেখিনি, কিন্তু আপনাকে বলবো অনিরাপদ কোনো জায়গায় শরণার্থীদের জোর করে ঠেলে দেবার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানো উচিত বলে উল্লেখ করেন এই মুখপাত্র। উল্লেখ্য, ভারত থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখতে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে আবেদন করেছে গার্নিকা 37। 2016 থেকে 2017 সালের মধ্যে মিয়ানমারে পরিচালিত নৃশংসতার মুখে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কিভাবে ভারতের সরকার তাদের মুসলিম বিদ্বেষী প্রচারণার অংশ হিসেবে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে তার বিস্তারিত আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। গার্নিকা 37 এর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নীতি অনুসরণ করে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল তাদের ভারতে বসবাসের অনুমতি দিয়েছিল দেশটির সরকার। 2017 সালে মিয়ানমারে নৃশংসতার মাত্রা ছাড়ানোর সময়টাতে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অভিবাসী ঘোষণা করে এবং দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে ভারত ছাড়ার অপেক্ষায় থাকা অনেক হাজার হাজার রোহিঙ্গাদের গ্রেফতার করে সে দেশের পুলিশ। সরকারি উদ্যোগে কিছু রোহিঙ্গা ফেরত পাঠানো হলে সে সময়টাতে অনেকেই পালিয়ে বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেয়। আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ভারত কর্তৃপক্ষ কার্যত রোহিঙ্গাদের বাংলাদেশে সরিয়ে দিচ্ছে, যার তদন্ত করাটা আন্তর্জাতিক অপরাধ আদালতের ম্যান্ডেটের মধ্যে পড়ে। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে ভারত সরকারের নীতির যে পরিবর্তন ঘটেছে সেটা বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুসলিম বিদ্বেষী প্রচারণার নজির। দেশপ্রেমহীন মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনাধারী সরকারের কাজকারবার। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনার জপ করে থাকেন। আওয়ামী লীগ এবং ইসলাম বিদ্বেষী গোষ্ঠী ব্যতীত বাংলাদেশের সকল জনগণ এদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। সেই হিসেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়ে পড়েন সেটা বুঝবার মতো ক্ষমতা দিল্লির হিন্দুত্ববাদী সরকারের এজেন্টদের নেই।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এ নিয়ে কোনো বিতর্ক নাই। সমস্যা হলো এই আওয়ামী লীগ সেই পাকিস্তানি আমল থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত, ফলে এদের মধ্যে দেশপ্রেম এবং আত্মসম্মান বোধ কোনো কালেই গড়ে ওঠে নাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের প্রবাসী সরকার দিল্লির নির্দেশেই পরিচালিত হয়েছে। মাত্র 9 মাসের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হওয়ায় লড়াইটাও একটি জাতির মহান মুক্তি সংগ্রামের পরিবর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই অধিক প্রচার পেয়েছে। ফলে আওয়ামী লীগের নেতৃত্বের চিন্তা চেতনায় জাতীয় মুক্তির দর্শন চিরকাল অনুপস্থিত থেকেছে। চরিত্রগতভাবে এই দাস মানসিকতা লালনের ফলে স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, ভারত সহ সকল বিদেশি শক্তির কাছে নতজানু থেকেই রাষ্ট্র পরিচালনা করেছে। শেখ হাসিনার সাম্প্রতিক পররাষ্ট্রনীতি পর্যালোচনা করতে গিয়েই আমার এই ক্ষুদ্র ভূমিকাটি লিখতে হলো। আমার বহু লেখাতে উল্লেখ করেছি যে 2008 সালে ইন্দো মার্কিন ষড়যন্ত্রের ফলে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পেরেছিলেন। 11 সামরিক অভ্যুত্থানের প্রাথমিক পর্যায়ে মার্কিনীদের শেখ হাসিনা সম্পর্কে নেতিবাচক মনোভাব থাকলেও পরবর্তীতে দিল্লির চাপের কাছে ওয়াশিংটন নতি স্বীকার করতে বাধ্য হয়। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর ভয়াবহ জুলুম চালিয়ে সকল গণতান্ত্রিক অধিকার হরণ করলেও মার্কিন নীতি নির্ধারকরা দক্ষিণ এশিয়ার ভারত তোষণের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নীরব থাকার নীতি গ্রহণ করে। বাইডেন প্রশাসন ক্ষমতায় এলে ওয়াশিংটনের বাংলাদেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তন ধীরে হলেও দৃশ্যমান হতে থাকে। তাছাড়া জুনিয়র বুশের তথাকথিত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ ওবামা এবং ট্রাম্প অব্যাহত রাখলেও প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রনীতিতে ইসলামের পরিবর্তে চীন এবং রাশিয়াকে অধিকতর হুমকি বিবেচনা করা হচ্ছে। ফলে হাসিনার ইসলামী জঙ্গি কার্ড আমেরিকার বর্তমান পররাষ্ট্রনীতিতে অকার্যকর হয়ে পড়েছে। এই কার্ড ব্যবহারের মাধ্যমে শেখ হাসিনা প্রায় 14 বছর ধরে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন করতে পেরেছে। অনেকটা আকস্মিকভাবে গত ডিসেম্বরে হাসিনার ডেথ স্কোয়াডের মাত্র কয়েকজনের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের স্বৈরশাসক রীতিমতো দিশেহারা হয়ে পড়ে। কূটনীতি প্রকাশ্য এবং গোপন দুভাবেই পরিচালিত হতে থাকে। নিষেধাজ্ঞার পর আমরা যদি শুধু বাংলাদেশের প্রকাশ্য পররাষ্ট্রনীতির দিকেও তাকাই, তাহলে প্রশাসনের বিচলিত অবস্থাটা সহজেই ধরতে পারা যায়। এই বছরের এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের আব্দুল মোমেন মার্কিন সেক্রেটারি অব স্টেট ব্লিংকেনের কাছে রাষ্ট্রের সকল মানসম্মান জলাঞ্জলি দিয়ে এমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে মার্কিন সেক্রেটারি অব স্টেট বেশ বিব্রত হন। মোমেন সেক্রেটারি অব স্টেটকে বলেন যে তিনি একসময় নাকি রাষ্ট্রহীন উদাস্তু ছিলেন এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছিলেন এবং চাকরি দিয়ে খাওয়া পড়ার বন্দোবস্ত করেছিল। কৃতজ্ঞতা প্রকাশ করার সময় আব্দুল মোমেন রীতিমতো নুয়ে পড়েন। প্রথম কথা হলো, রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক কূটনৈতিক শিষ্টাচার রয়েছে, যেখানে এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করাটা অত্যন্ত দৃষ্টিকটুর। দ্বিতীয়ত, মোমেন সেদিন কোনো ব্যক্তিগত পর্যায়ের আলোচনা করছিলেন না, তিনি একটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করছিলেন। কাজেই তাকে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়ে থাকলেও সেই প্রসঙ্গ কোনো দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে উঠতে পারে না। কৃতজ্ঞতা জানাতে হলে কোনো ব্যক্তিগত সফরের সময় সেটি করলে শোভন হয়। মোমেন হয়তো ভেবেছিলেন সর্বসমক্ষে এরকম দাসসুলভ আচরণ করলেই হয়তো ব্লিংকেন খুশি হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেবেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট আব্দুল মোমেনকে হতাশ করে জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নাই। ব্যর্থ হয়ে দেশে ফিরে আব্দুল মোমেন জানালেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখার অনুরোধ নিয়ে বাংলাদেশ সরকার এবার ভারত এবং জাপানের দ্বারস্থ হবে। কোনো স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এমন বক্তব্য দেওয়া সম্ভব না হলেও মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কোনো রকম লজ্জা বোধ নেই। অন্য কোনো দেশের মন্ত্রী এই জাতীয় কথা বললে তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হতো। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিষয় নিয়ে কোনো তৃতীয় দেশ কিভাবে ভূমিকা রাখতে পারে সেটা শেখ হাসিনা এবং তার পররাষ্ট্রমন্ত্রী ভালো জানেন। নির্লজ্জতার এখানেই শেষ নয়। কিছুদিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে আব্দুল মোমেন ঘটা করে মিডিয়াকে জানালেন, সুব্রামানিয়াম জয়শঙ্কর নাকি দারুণ এক সুখবর নিয়ে ঢাকায় এসেছেন। মোমেন হয়তো স্বপ্ন দেখেছিলেন ভারতীয় মন্ত্রী বাংলাদেশে এসে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে এমন কোনো সংবাদ দিচ্ছেন। দুর্ভাগ্যবশত মোমেনের স্বপ্ন বাস্তবে রূপ নিল না। জয়শঙ্কর বাংলাদেশে এসে চলেও গেলেন, কোনো সুখবর আমরা শুনতে পেলাম না।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আরও একটি বোমা ছেড়েছেন। এবার তিনি ভারতের কাছ থেকে বুদ্ধি নিতে যাচ্ছেন কেমন করে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল এবং গম আনা যায়। রাশিয়ার কাছ থেকে পণ্য কেনার বুদ্ধি ভারত থেকে কেন নিতে হবে তার জবাব আব্দুল মোমেনের কাছ থেকেই জানতে হবে। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিদের বুদ্ধির কি এতই অভাব হয়ে গেল? বুদ্ধি ধার নিতে হলে সরাসরি রাশিয়ার কাছ থেকেও তো নেওয়া যেত। এদিকে মোমেনের ঘোষণার মাত্র একদিন পরে জ্বালানি প্রতিমন্ত্রী মিডিয়াকে জানালেন, বাংলাদেশের রিফাইনারিতে নাকি রাশিয়ার তেল পরিশোধন করা যায় না। ভালো কথা, কিন্তু পরিশোধিত তেল অর্থাৎ ডিজেল কিংবা কেরোসিন কিনতে বাধা কোথায় সেটা প্রতিমন্ত্রী খোলাসা করে বলেন নাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।